নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। শুরুতেই একটা গুরুত্বপূর্ণ খবর দিই, এসআইআর এর জয় নির্বাচন কমিশনের। এসআইআর বৈধ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে এসআইআর চলবে এ কথাও জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। আরো একবার আপনাদের জানাই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এসআইআর এর জয় নির্বাচন কমিশনের। এসআইআর বৈধ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে এসআইআর চলবে এমনটাও জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। অবাধ নির্বাচনে এসআইআর এর বিকল্প নেই এমনটাও সুপ্রিম কোর্টের মন্তব্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় এসআইআরই একমাত্র পথ। আরো ডিটেল জানার চেষ্টা করব, সরাসরি মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, সুপ্রিম কোর্ট কমিশনের এই এসআইআর প্রক্রিয়াকে বৈধ বললে পিছনে যুক্তি কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের? দেখো, সর্বোচ্চ আদালতের যেটা বক্তব্য যে এই মামলা যখন দায়ের করা হয়েছিল, অর্থাৎ বিহার এসআইআর যখন শুরু হয় তারপরেই এই মামলা দায়ের করা হয়েছিল। প্রথমে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং তারপরে একাধিক বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকেও পিটিশন ফাইল করা হয়েছিল। তাদের বক্তব্য ছিল যে এই এসআইআর প্রক্রিয়া অগণতান্ত্রিক এবং এটি সংবিধান বিরোধী। আজকে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল স্পষ্ট করেই যে তারা বিভিন্ন প্রশ্নের জবাব তারা দেওয়ার চেষ্টা করেছে, যে প্রশ্নগুলো বারবার করে উঠে এসেছে এই এসআইআর মামলার শুনানির সময়। এতে তারা স্পষ্ট করে আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ জানিয়ে দিল যে সংবিধানের অধীনে থেকেই জাতীয় নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, অর্থাৎ এই এসআইআর প্রক্রিয়া সাংবিধানিক, সেটা জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। তারা বলে দিল যে সর্বোচ্চ জাতীয় নির্বাচন কমিশন যে এই এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার তালিকার সংশোধনী, এই প্রক্রিয়াটি যে তারা চালাচ্ছিল, এটা করার জন্য তাদের এখতিয়ার রয়েছে এবং তারা সেখানে আরপি অ্যাক্ট মেনেই, অর্থাৎ রিপ্রেজেন্টেশনস অফ পিপলস যে অ্যাক্ট রয়েছে সেই আইন মেনেই তারা এই ভোটার তালিকার সংশোধন করছিল। সর্বোচ্চ আদালত আজকে এটাও অবজার্ভ করে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য একটি নিখুঁত ভোটার তালিকা থাকা অত্যন্ত প্রয়োজন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর এর ভূমিকা রয়েছে। সর্বোচ্চ আদালতের অবজারভেশন তেমনটাই। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারবার করে উঠে এসেছিল, যে নাগরিকত্ব খতিয়ে দেখার এখতিয়ার জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে কিনা। আজকে সর্বোচ্চ আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে নাগরিকত্ব খতিয়ে দেখার এখতিয়ার রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের, তবে সেই এখতিয়ার সীমাবদ্ধ শুধুমাত্র ভোটার তালিকায় নাম সংযোজন অথবা নাম বাদ দেওয়ার সেই পর্যন্তই। অর্থাৎ কোনো ব্যক্তির যদি নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তার মানে এই নয় যে তিনি দেশের নাগরিক নন। এটা যেরকম সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, তার পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছে যে কোনো ব্যক্তির নাম যদি ভোটার তালিকায় না থাকে তাহলে সংশ্লিষ্ট অ্যাপিলেট অথরিটি রয়েছে বা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল রয়েছে, তারা সে বিষয়টি খতিয়ে দেখবে এবং সেই নথি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সংশ্লিষ্ট যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি রয়েছে তাদের হাতে তুলে দিতে বলা হয়েছে। এর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে এটাও কিন্তু আজকে সর্বোচ্চ আদালত বলেছে যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকা মানে এটা নয় যে তিনি আগামী দিনে তিনি কোনো ভেরিফিকেশনের আওতায় তিনি পড়বেন না। অর্থাৎ দুটি ক্ষেত্রেই কিন্তু স্পষ্ট করে দিয়েছে। সব থেকে বড় যে দুটো প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা তুলেছিলেন, তার প্রথম হচ্ছে যে এই এসআইআর অগণতান্ত্রিক বা অসাংবিধানিক একটি প্রক্রিয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের পাশেই দাঁড়িয়েছে সর্বোচ্চ আদালত এবং তারা বলে দিয়েছে যে এই এসআইআর বা নিবিড় সংশোধনী ভোটার তালিকার সেটা একেবারে সাংবিধানিক একটি প্রক্রিয়া এবং সেটা সংবিধানের অন্তর্গত বা সংবিধান মেনেই জাতীয় নির্বাচন কমিশন করছে। দ্বিতীয় যে সব থেকে বড় প্রশ্ন উঠেছিল সেটা হচ্ছে নাগরিকত্ব খতিয়ে দেখার এখতিয়ার জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে কিনা। সেই প্রশ্নের জবাবেও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত যে নাগরিকত্ব খতিয়ে জাতীয় নির্বাচন কমিশন দেখতে পারে, কিন্তু শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের জন্য, অর্থাৎ কোনো ব্যক্তিকে ভোটার তালিকায় সংযোজন অথবা তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তার নাগরিকত্ব খতিয়ে দেখতে পারে জাতীয় নির্বাচন কমিশন এবং এক্ষেত্রে তাদের সেই এখতিয়ার রয়েছে। এবং একেবারে তারই সঙ্গে তুমি যেমনটা বলে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব চলে যাওয়া নয়। এই স্পষ্ট বার্তা অর্থাৎ সাধারণ ভোটার যারা তাদের মনে যে সংশয় ছিল সেই সংশয় দূর হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে রায়, এসআইআর বৈধ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।
माननीय सुप्रीम कोर्ट ने एसआईआर की प्रक्रिया को पूरा जायज ठहराया है। इलेक्शन कमीशन ने जिस तरीके से एसआईआर कराया है उसको बिल्कुल वैलिडेट किया है। माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि जो एसआईआर हुआ है और एसआईआर का प्रोसेस अपनाया गया, जो एसआईआर में जिस तरीके से किया गया है वो सब कॉन्स्टिट्यूशन के अनुकूल है, वो एज पर लॉ है, एज पर रूल्स है। और जो 20 से ज्यादा याचिकाएं दाखिल की गई थी उसमें कुछ टीएमसी के नेताओं ने फाइल किया था पिटीशन, कुछ आरजेडी के नेताओं ने पिटीशन फाइल किया था, कुछ कांग्रेस के नेताओं ने पिटीशन फाइल किया था, और जो अलग अलग तरीके से पॉलिटिकल आरोप लगाए गए थे और इलेक्शन कमीशन की निष्पक्षता पे सवाल खड़े किए गए थे और वोट चोरी का आरोप लगाया गया था, उन सारे आरोपों को माननीय सुप्रीम कोर्ट ने नकार दिया है और ये कहा है कि जो इलेक्शन कमीशन ने किया है बिल्कुल ठीक किया है। এদের সঙ্গে আমাদের বাংলার ম্যাটারে অনেক তফাৎ আছে। আমাদের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাটা উঠেছে, যেটা অন্য কোনো রাজ্যে ওঠেনি এবং এই কেসেও ওঠেনি। লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে কি বলে সেটা আমাদের কেসে এসে আলোচনায় হবে। সুপ্রিম কোর্ট তো বিভিন্ন রকমের প্রসিডিউরাল সেফগার্ড দিয়েছিল, যেমন অ্যাডজুডিকেশনটাকে তুলে নিয়ে যে হায়ার জুডিশিয়ারির অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট করেছিল, যে অ্যাপিলেট ট্রাইব্যুনালটাও সুপ্রিম কোর্ট গঠন করেছিল, সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে কেস এখনো পেন্ডিং আছে। আপাতত যেটা রয়েছে এটা বিহার কেস, তাতে আমাদের বাংলার জন্য তাতে কোনো এফেক্ট হচ্ছে না। তৃণমূল সহ বিরোধীদের বারবার অভিযোগ ছিল, তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর বৈধ। কি পর্যবেক্ষণ, আরো ডিটেইলস জানবো এই বিষয়ে। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, এই অভিযোগ তো তৃণমূল সহ বিরোধীরা বারবার তুলেছে যে এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ এসআইআর রায়ে? দেখো, দেশের প্রধান বিচারপতি এবং একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচির এই রায়ের একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে এবং এই রায় বা এই মামলা বিহার এসআইআর থেকে শুরু হলেও এই মামলার একটা বড় সড় প্রভাব যে গোটা দেশে নির্বাচন কমিশনের কাজে থাকবে তা এই জাজমেন্টে স্পষ্ট। আমি দুটো বিষয় উল্লেখ করতে চাইব, তুমি যেমনটা বললে, এবং সেখানে পরিষ্কারভাবে 123 নম্বর পাতায় যেমনটা বলা হয়েছে এবং তারও ঠিক আগে আমি যদি বলি 122 নম্বর পাতায় যেটা বলা হয়েছে জাজমেন্টে, সেখানে বলা হচ্ছে নাগরিকত্ব যাচাই, নির্বাচন কমিশন তার একটা প্রাথমিক নাগরিকত্ব যাচাইয়ের যে কাজ করছে সেটা করার সম্পূর্ণ আইনসঙ্গত অধিকার তাদের রয়েছে। ভোটার তালিকায় ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য ভোটারের নাগরিকত্বের প্রাথমিক যাচাই বা সেটা ঝাড়াই বাছাই করার ক্ষমতা তাদের রয়েছে, কারণ সেটাতে তারা যদি সুনিশ্চিত না হয় তাহলে কিভাবে ভোটার তালিকায় একজন ভোটারের নাম ইনক্লুশন বা অন্তর্ভুক্তি করবে। এবং এক্ষেত্রে নাগরিকত্বের যে প্রাথমিক যাচাই বা যে যাচাই পর্বটা তারা করেছে সেটা একেবারে আইনসম্মত, সেখানে কোনো ভুল নাই। শুধু তাই নয়, নাগরিকত্ব যে যাচাই করেছে নির্বাচন কমিশন, এই কাজটা আদতে সিটিজেন্স যে অ্যাক্ট রয়েছে আমাদের, অর্থাৎ নাগরিকত্ব যে আইন রয়েছে 1955 সালের, সেই অনুযায়ী যে কম্পিটেন্ট অথরিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নাগরিকত্ব দেওয়া না দেওয়ার মধ্যে কোনো রকম বিভেদ নেই, কোনো রকম দ্বন্দ্ব নেই। একটা প্রাথমিক যাচাইয়ের কাজ আর সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী নাগরিকত্ব দেওয়ার কাজ, এই দুটোর মধ্যেও কোনো দ্বন্দ্ব নাই, এটাও সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট করেছে। এ তো গেল সিটিজেন। আরও একটি বিষয় উল্লেখযোগ্য রয়েছে যেটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 90 লক্ষ মানুষের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে। তার মধ্যে একটা বড় অংশের মানুষের মৃত ভোটারের নাম, এর পাশাপাশি শিফটেড বা অনেকের নাম ডিলিট হয়েছে। এই যাদের নাম ডিলিট হয়েছে কার্যত 27 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই নাম এখনো ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে। কবে নিষ্পত্তি হবে, কবে কি হবে, এটা নিয়ে যারা চিন্তায় কার্যত ভাঁজ পড়ছিল কপালে, সেই জায়গাটাতেও একটা দিশা দিল আজ সুপ্রিম কোর্টের এই রায়। সেখানে বলা হয়েছে যে যাদের নাম বাতিল হয়েছে, যাদের নাম ভোটার তালিকায় নেই, সেই কাজটা যদি নাগরিকত্ব না হয় এটা ধরে নিয়ে তাদের নাম বাদ দিয়ে থাকে, তাহলে 4 সপ্তাহের মধ্যে সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী যে নির্দিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সেখানে তাদের নাম পাঠিয়ে দেবে। এবং এই কাজটা যে ভোট সব থেকে তাড়াতাড়ি আসছে, লোকাল বডির নির্বাচন বা পার্লামেন্ট নির্বাচন
যে ভোটটা যে রাজ্যে সবার আগে আসছে সেই ভোট হওয়ার আগেই এটা নিষ্পত্তি করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বেশ কয়েকটা জায়গা বলেছেন সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে আমাদের রাজ্যে পুরো ভোট। কাজেই এই নভেম্বর বা ডিসেম্বর যদি আমরা ডেডলাইন ধরি, তার আগে যাদের নাম ডিলিট হয়েছে নাগরিকত্ব নয় এটা যাচাই করার পর কমিশনের সিদ্ধান্তে তারা সম্ভবত এই নভেম্বরের আগেই আজকের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের নাম অ্যাডজুডিকেশনে অর্থাৎ দেশের নাগরিকত্ব যাচাই যে কর্তৃপক্ষ রয়েছে বা দপ্তর রয়েছে সেখানে তার একটা সুযোগ পেতে চলেছেন, যেটা খুব শীঘ্রই অর্থাৎ হয়তো সাধারণ ফয়সালা হয়ে মানুষের যাবে। মধ্যে যে ভয় তৈরি হয়েছিল এই রায়ের পর, সাধারণ ভোটারদের মনে নাগরিকত্ব চলে যাবার সেই ভয় একেবারে কেটে গেছে। একই সঙ্গে আবারও বলবো, তৃণমূল সহ বিরোধীরা বারবার যে অভিযোগ করেছিল, যে বলা হচ্ছিল পিছনের দরজা দিয়ে এনআরসি হতে চলেছে, এমনটাও মন্তব্য করা হয়েছিল। আজকে আদালতের যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, তার সম্পূর্ণ খারিজ হয়ে গেল বিরোধীদের অভিযোগ, তাই তো অর্ণব? একেবারে তাই। আমি আরো একবার 122 পাতায় সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সেই রায়ের দুটো অংশ আমি একবার পড়ব। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, The Commission is empowered in the exercise of the constitutional mandate to undertake a limited inquiry into citizenship for the purpose of satisfying itself as to eligibility for inclusion in the electoral roll। অর্থাৎ স্পষ্টভাবে বলে দিল ভোটার তালিকায় কোনো ভোটারের নাম সংযুক্ত বা অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের এই নাগরিকত্বের প্রাথমিক যাচাই পর্ব করার সম্পূর্ণ অধিকার রয়েছে। কাজেই আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা গেল যে রব তোলা হয়েছিল যে এই এসআইআর এর মধ্যে দিয়ে এনআরসি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সিএ ঢোকানোর চেষ্টা হচ্ছে, কার্যত তা না, একেবারে আইনসঙ্গত একটা সিদ্ধান্ত ছিল এবং আইন মেনে কাজ করেছে নির্বাচন কমিশন। সেদিকেও আজ পরিষ্কারভাবে রায় উল্লেখ করে দিল দেশের শীর্ষ আদালত। বেশ, তৃণমূল বিধায়ক, দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, মনে আছে নিশ্চয়ই, প্রাসাদ একটার পর একটা দেখিয়েছি ছবি। সেই দিলীপ মণ্ডলকে এবার গ্রেফতার করলো পুলিশ। কোথা থেকে? পুরী থেকে। এত হম্বি তম্বি, একেবারে ডেডলাইন দিয়ে দিত। যখন মঞ্চে বক্তব্য রাখতো, কোথাও বক্তব্য রাখলে 15 দিন 7 দিন সময় দিয়ে দিত, দেখে নেব, হুমকি দিত। তারপর দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন এই দিলীপ মণ্ডল। অবশেষে গ্রেফতার দিলীপ মণ্ডল। পুরীর হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। কখন গ্রেফতার, কিভাবে অভিযান পুলিশের, আরো ডিটেল জানার চেষ্টা করব। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, রাজ্য পুলিশে এসটিএফ এর তরফে দিলীপ মণ্ডল, যিনি বিষ্ণুপুরের বর্তমান বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে তার বিরুদ্ধে বিষ্ণুপুর থানাতে যে অভিযোগ জমা পড়েছিল সেখানে পুলিশকে হুমকি দেওয়া এবং একই সঙ্গে 4 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় বিজয় মিছিল করেছিলেন এই দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের বিধায়ক, এবং সেই মিছিল থেকে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারিমূলক, হুমকিমূলক বক্তব্য রেখেছিলেন এবং একই সঙ্গে পুলিশকে উদ্দেশ্য করেও হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন। এবং তার ভিত্তিতেই বিজেপির 2জন কর্মী তারা লিখিতভাবে অভিযোগ করেন বিষ্ণুপুর থানায় এবং তার বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল বিষ্ণুপুর থানা। যখন 2 সপ্তাহ আগে তার বাড়িতে, পৈলানের তার বাড়িতে গ্রেপ্তার করতে গিয়েছিল এবং তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল পুলিশ আসছে এই বিষয়টি জানার পরই বা এই খবর কানে পৌঁছতেই দিলীপ মণ্ডল কার্যত বাড়ি থেকে দেওয়াল টপকে পালিয়ে যান এবং তারপর থেকে গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় হাইড আউট করেছিলেন, লুকিয়েছিলেন, পালিয়ে বেরোচ্ছিলেন। কিন্তু এই দিলীপ মণ্ডল যখন তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিলেন তখন কিন্তু ওই এলাকাতেই, বিষ্ণুপুর এলাকা বা ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে একাধিকবার বিভিন্ন ব্যক্তিকে হুঁশিয়ারি দেওয়া, হুমকি দেওয়া, টাইম ফ্রেম বেঁধে দেওয়া, এমনকি পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় বিভিন্ন রকম। একটু শোনাই দর্শকদের, অমিত সঙ্গে থাকো। মিলালে এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দেখ সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। অমিত, যেমনটা শুরুতেই বলছিলাম আমি, যে ত্রাস দাপট কি
এই দিলীপ মণ্ডলের? হুমকি দিচ্ছে কিভাবে? একেবারে জনসমক্ষে 7 দিন 15 দিন দেখে নেওয়ার হুমকি জনসমক্ষে, অবশেষে পুলিশের জালে। হ্যাঁ, একেবারেই দেখো, রাজ্য পুলিশের এসটিএফ বিগত কয়েকদিন ধরেই তাকে খুঁজছিলেন এবং গত সপ্তাহে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতেই দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল, তার 4 সহযোগী তারা গ্রেপ্তার হয়েছিল ফ্রেজারগঞ্জের একটি গেস্ট হাউস থেকে। একটি বেআইনি ফায়ার আর্মসও পাওয়া গিয়েছে তার ছেলের থেকে। কিন্তু এই দিলীপ মণ্ডল অধরা ছিলেন। গত 2-3 দিন ধরে দিলীপ মণ্ডলের সম্পর্কে বেশ কিছু টিপ অফ রাজ্য পুলিশের এসটিএফ পাচ্ছিলেন। ওড়িশা এবং সংলগ্ন এলাকাতে তার গতিবিধির খবর তারা পান। এরপরই রাজ্য পুলিশের এসটিএফ এর টিম ওড়িশা পৌঁছে যান এবং পুরীর কাছে, পুরীর নির্দিষ্ট একটি জায়গা, একটি হোটেলে তার সন্ধান পাওয়া যায়। সময় অপেক্ষা না করে একদম সরাসরি তারা হোটেলে পৌঁছে যান এবং তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের ঘর থেকে দিলীপ মণ্ডলকে প্রথমে আটক করা হয়, অর্থাৎ পাকড়াও করা হয় এবং অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়াও কিন্তু শুরু করা হচ্ছে এসটিএফ এর তরফে। এই দিলীপ মণ্ডল, যার বিরুদ্ধে অতীতে একাধিকবার বিভিন্ন বারবার অভিযোগ সামনে এসেছে, পালিয়ে বেড়াচ্ছিলেন, এত হম্বিতম্বি, তারপর পালিয়ে বেড়াতে হচ্ছিল, অবশেষে পুলিশের জালে। পুরী থেকে গ্রেপ্তার, পুরীর হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে। वो 3 साल के लिए मेरा गिरफ्तार किया। नंदीग्राम को जो हेल्प किया था सुरेंद्र के পুরীর হোটেল থেকে গ্রেফতার দিলীপ মণ্ডল, বিজয় মিছিল থেকে পুলিশকে হুমকি। তদন্তে নেমেই পৈলারে দিলীপের প্রাসাদের হদিশ, সেই ছবিও আপনাদের দেখিয়েছি। একটা প্রাসাদ নয়, 2-3টে প্রাসাদ, বেআইনি অস্ত্র, নানা অভিযোগ তার বিরুদ্ধে, যে অস্ত্র মজুত করে রাখতো। এই অভিযোগ, গ্রেফতার দিলীপ মণ্ডল। বিশাল বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, কিছুই বাদ নেই। দেখলে মনে হতেই পারে এটা কোনো রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, বাড়ি। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়ি, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। এই দেখুন, 50 মিটারের মধ্যে তৃণমূল বিধায়কের আরেকটি বাড়ি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার সাত সকালে তার খোঁজে তল্লাশিতে যায় পুলিশ পৈলানে তার এই বাগান বাড়িতে। অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ, বিষ্ণুপুর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটেও বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দিলীপ মণ্ডল। 11ই মে বিজয় মিছিল করেন। সেখান থেকে তৃণমূল বিধায়ক হুমকি দেন, ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দেখ সব নাড়িমুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এভাবে হুমকি দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরেই বৃহস্পতিবার সকাল সকাল দিলীপ মণ্ডলের খোঁজে তার বাগান বাড়িতে তল্লাশি শুরু। 3তলা বাগান বাড়িটা দেখুন, নামে বাড়ি, এ তো একেবারে রাজপ্রাসাদ। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে বিরাট সুইমিং পুল, ডান দিকে বড় একটা বাগান, বাগানে ফোয়ারা, দামি দামি মূর্তি। তৃণমূল বিধায়কের এমনই দাপট যে তার বাগানে বাঘে হরিণে জল খায়। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির ভেতরে পুলিশের তল্লাশি অভিযান। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি বড় লন। যে কোনো 3 স্টার 5 স্টার যে রিসর্ট, সেই রিসর্টকে হার মানাবে এই বাগান বাড়ি। পাশে রয়েছে এরকম কিছু বিদেশি পাখি এবং বিদেশি
পাখির পাশেই রয়েছে বেশ কিছু এক্সোস্টিক যে মূর্তি, অর্থাৎ বিদেশি যে মূর্তি, সেই মূর্তি রাখা রয়েছে। বাড়ির বাইরে দাঁড় করানো একের পর এক গাড়ি। বাগানের একদিকে গুহা, ভিতরে স্টোর রুম। তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যাকাও। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলের দাবি এটা নাকি তাদের পৈতৃক বাড়ি। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তারপর পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে, ওয়ারেন্ট দেখায়নি, কিছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে। তৃণমূল বিধায়কের ছেলের দাবি এটা তাদের পৈতৃক বাড়ি, কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে অন্যদের মুখে। তার এই প্রপার্টি দেখে বুঝতে পারা যাচ্ছে এটা কখনো বৈধ সম্পত্তি হতে পারে না, এবং আমি দাবি করব যে এই সম্পত্তির উপযুক্ত তদন্ত হোক। এই বাগান বাড়ি থেকে কিছুটা এগোলেই দিলীপ মণ্ডলের আরেকটি বাড়ি, এটাও আরেকটা প্রাসাদ। এই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার প্রমোটিং এর ব্যবসা। 1998 সালে বিষ্ণুপুরে কুলেরদাড়ি পঞ্চায়েতের উপপ্রধান হন। 2001 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার বিষ্ণুপুরের বিধায়ক। 2006 সালে হেরে যান। 2011 থেকে টানা 4 বার তৃণমূল বিধায়ক। 2021 সালে পরিবহন প্রতিমন্ত্রী হন। বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নেন দিলীপ মণ্ডল। তৃণমূলের বিধায়কের বাগানবাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9:04 নাগাদ বাগানবাড়ির পিছন দিক দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। 9:15 থেকে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ফোন বন্ধ।